অন্যায় আর জামাত ইসলামী একসাথে চলতে পারে না। এর মানে আমি এটা বলছি না যে আমাদের কোনো ভুল হয় না, আমরা কোনো অন্যায় করি না, না তা আমি বলবো না। আমরা মানুষ, আমাদের ভুল অবশ্যই হয়। সেই ভুল আপনি ধরিয়ে দেন, আমরা কথা দিচ্ছি এটা সংশোধন করবো ইনশাআল্লাহ। ওই জায়গাগুলো দারুণ দারুণ, বুঝছেন আমার কথা? আচ্ছা, সব লাগাই দে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, সব না তাদেরকে যদি সব দিন পরিষ্কার করা হয়, ওখানে সব দিন পরিষ্কার করা হয়, সব দিন পরিষ্কার করা। গাড়ি আছে না, গাড়িটা সব ঢুকা দেখি 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 জামাত ইসলামের বিরুদ্ধে ডিজিএফআই কঠিন খেলা শুরু হয়ে গেছে। দর্শক, জামাতের অভ্যন্তরীণ নানান বিষয়ে ফাঁস হয়ে যাচ্ছে। কনফিডেন্সিয়াল চিঠি, কনফিডেন্সিয়াল পেপারস, যেগুলো জেলা আমির ছাড়া অন্য কেউ জানার কথা না, অথবা অফিস বিভাগ ছাড়া অন্য কেউ জানার কথা না, আমাদের কাছে, মিডিয়ার কাছে আসার কোনো সুযোগ নেই, সেগুলো এখন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। তো দর্শক, এমনকি যদি জামাত যথাযথভাবে এই পরিস্থিতি ডিল করতে না পারে, জামাত ইসলামী ভেঙে গেল অবাক হব না। এমনিতেই জামাতের দাবি রয়েছে যে দুইটা উইং থাকতে হবে, একটা দাওয়াতি কাজের উইং আর একটা পলিটিক্যাল উইং। আর এটা না থাকলে যে কি পরিণতি হতে পারে, এটা গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে দেখা গেছে। দেখেন, আওয়ামী লীগ বিএনপির লোকজনের ক্ষেত্রে এ ধরনের চারিত্রিক অধপতন, নারী ঘটিত ঘটনা, এটা তেমন কিছুই না। তখন প্রশ্নটা আসতো যে দুইজনে প্রাপ্তবয়স্ক কিনা। প্রাপ্তবয়স্ক দুইজনের সম্মতিতে যদি হোটেলে যায়, ডাজেন্ট ম্যাটার। আওয়ামী লীগ বিএনপির ক্ষেত্রে এটা কিন্তু না, যেহেতু ইসলামী রাজনীতি করে, তাকে অবশ্যই পরিশুদ্ধ, পরিশীলিত হতে হবে। যারা আওয়ামী লীগ বিএনপিকে ভোট দেয়, তারা তাদের নেতাদের চরিত্র এরকম এটা জেনেই ভোট দেয়, এবং তারা এইসব তাদের ভালো চরিত্র এই বিবেচনায় ভোট দেয় না। তারা ভোট দেয় কিছু দুনিয়ার স্বার্থে। কিন্তু একজন জামায়াতের লোককে মানুষ সমর্থন করে, ভালোবাসে, ভোট দেয়, তাকে সৎ মনে করে, সে এই কাজ করতে পারে না। তার ক্ষেত্রে অবশ্যই হিসাব আলাদা। তো এই জন্যে ডিজিএফআই এখন যে খেলাটা শুরু করেছে, সামনে এই খেলা আরো জোরালো হবে। তাতে জামাতে একটা ভয়াবহ বিপদ আসতে পারে। এবং ডিজিএফআই যে খেলা, এইসব আরো নানান গোয়েন্দা সংস্থা খেলছে। বেসিক্যালি বাংলাদেশের রাজনৈতিক দল নিয়ে ভাঙা গড়ার খেলা এবং ফাঁসানোর খেলা, হানি ট্র্যাপের খেলা, এগুলো বেসিক্যালি ডিজিএফআই করে। এই কারণে আমি ডিজিএফআই কথাটা বলছি। এবং র থেকে শুরু করে আরো নানান গোয়েন্দা সংস্থা এখানে জড়িত থাকতে পারে। এটা শুধু নট অনলি ইন কেস অফ জামাত ইসলামী। বাংলাদেশে অন্য দলের ক্ষেত্রে ঘটেছে, হয়তো অন্য দলের ক্ষেত্রে আরো বেশি ঘটেছে, জামাতের ক্ষেত্রে নতুন ঘটছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে ঘটেছে। এটা র করে, মোসাদ করে, সিআই করে। একটা কমন পরিভাষা আছে, হানি ট্র্যাপ। ডিপ্লোমেসিতে হানি ট্র্যাপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, আজকে অনেকেই দাবি করে, কারো নাম আমি উল্লেখ করতে চাই না, যাদেরকে একটি শব্দ, গুপ্ত একটা শব্দ ব্যবহার করলেই মানুষ, সাধারণ মানুষও তাদেরকে চিনে, তারা কারা। এদেরকে কিন্তু আমরা অনেক খুঁজেছি, তাদেরকে আমরা পাইনি। আমি পাইনি দূরে থেকে। আপনারা কি কেউ পেয়েছিলেন রাজপথে তাদেরকে কিন্তু রাজপথে আমরা দেখিনি। রাজপথে আমি কেন অনেককেই বলবো, আমার নেতাদেরও বলবো যে রাজপথে তখন থাকার কথা থাকে নাই। রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে, রাজপথ ছাড়ি নাই বলে ভুল হবে। এই স্লোগানগুলি দয়া করে আর দেবে না। ভালো স্লোগান শেখো, ভালো স্লোগান দাও, তাহলে কাজে দেবে। আমাদের মহাজনদের আর গাড়ি চালা খাইতে হবে না। মহাজন যারা আছেন, দয়া করে গাড়িগুলো বেশি দেশ চিন্তা ভাবনা নেন। এইভাবে দেশ চলে না। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমার গাড়ির 4টা কাগজ কমপ্লিট। আমি একটা হেভি লাইসেন্সের ড্রাইভার। আমাকে প্রত্যেক মাসে যমুনা সেতু, অর্থাৎ উত্তরবঙ্গ যমুনা সেতুর পশ্চিম পাশে আমাকে প্রত্যেক মাসে 2000 টাকা রেকার বিল দেওয়া লাগবে স্যার। প্রত্যেক মাসে আমাকে 2000 টাকা রেকার বিল দিতে হবে, না হলে আমার গাড়ি যমুনা সেতু পার হতে পারবেন না। আমরা কি এটাই চেয়েছিলাম বাংলাদেশ সরকারের কাছে? আগেও যেভাবে চলেছে, আগের চাইতে এখন অতিরিক্ত বেশি জ্বালাচ্ছে।
আগে তো জ্বালাচ্ছিল, আগের থেকে এখন অতিরিক্ত বেশি জ্বালাচ্ছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট গাড়ি যমুনা সেতু পার। मोदी के बाप का देश नहीं है ये, हमारा देश है। ये उनके पापा का देश नहीं है। इसको, हमारे देश को सारे हिंदू मुसलमान सिख ईसाई सबने मिलकर बसाया है, सबने कुर्बानियां दी है अपनी। तो यहाँ पर ही किसी का बाप का देश नहीं है जो वो बोले कि भैया आप जैसों की जरूरत नहीं है। इनको अगर इनका बस चले तो ये तो भारत से मुसलमान भी गायब कर दे, दलित भी गायब कर दे, अपने गिने चुने लोग रखे जो इनके भक्त है। हिंदुओं की बात करनी, अगर দর্শক, অরুণস্থল থেকে চীনের সেনাবাহিনীর সামনে দিকে অগ্রসর হচ্ছে, এদিকে ছাত্রের দৌড়ানি, সব মিলিয়ে এখন মোদি গদি নরবারে, সে এখন পালাচ্ছে। সবাই মোদির জন্য দোয়া করবেন। যা, গুড বাই, গুড বাই। मोदी जी भागा अभी। জনতা পার্টির আন্দোলন নতুন গতি পাচ্ছে, নতুন গতি পাচ্ছে না, অলরেডি পেয়ে গেছে। অর্থাৎ জেনজির দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যোগ দিচ্ছেন। উদ্দেশ্য একটাই, তারা ফিল করেছেন, বুঝতে পেরেছেন তাদের দেশ রসাতলে যাচ্ছে। অর্থনৈতিক অবস্থার সীমাহীন আপনার মানে পতন, প্রতিটা অর্থনৈতিক সেক্টরে তথ্য গোপন করে রাখার পরেও যে কোনভাবে বের হয়ে আসছে আসল তথ্য। ওয়াই? বিকজ ভারতীয়রা ফিল করতে পারতেছেন তাদের অর্থনৈতিক অবস্থার বা তাদের বর্তমান মানে সব কিছুর অবস্থা বা তাদের গতি প্রকৃতি। সে কারণে এই আন্দোলন রীতিমতো ত্বরান্বিত হচ্ছে এবং এটা অলরেডি লাইভ পেয়ে গেছে এবং আন্তর্জাতিক আপনার যত সম্প্রদায় আছে তাদের সরাসরি সাপোর্ট আছে। অ্যান্ড আই ক্যান ব্যাট অন দ্যাট। ইউএস গভর্নমেন্টের সব ধরনের সমর্থন আছে নতুন এই মানে জেনজির মানে আন্দোলনের প্রতি। এটা আমি আপনাকে নির্দ্বিধা বলে দিতে পারি। এটা অন্য মেকানিজম আছে, হিসাব নিকাশ আছে। একের পর এক চলচ্চিত্র তারকা মানে মিডিয়া জগতের তারকারা যোগ দিচ্ছেন এই জেনজিদের, তার নজিরবিহীন ঘটনা। কারণ বিজেপির উগ্র হিন্দুত্ববাদের আক্রমণে বা হ্যারাসমেন্টের জন্য তারা আতঙ্কিত থাকতেন। শাহরুখ খান এসেছেন, শাবানা আজমি এসেছেন, নাসির উদ্দিন শাহ উনিও যোগ দিয়েছেন, আরও অনেককে দেখলাম তারা যোগ দিয়েছেন। অর্থাৎ নরেন্দ্র মোদী গভর্নমেন্টের এখন চলে যাওয়াটা ইটস এ ম্যাটার অফ টাইম। যদি যতদিন বেশি সময় নেবেন উনি এটা সমাধান করতে, ভারত অর্থনীতি, রাজনীতি সব কিছু গলে পচে দুর্গন্ধ বের হবে, লিখে নিতে পারেন আপনি। এবং সারা পৃথিবীতে এটা প্রমাণ করেছে ককরোচ জনতা পার্টি যে ভারতের বর্তমান সরকার কতটা অরক্ষিত, কতটা অজনপ্রিয়। কোনোভাবেই আর এটা প্রমাণ করার সুযোগ নেই ভারতের সবচেয়ে জনপ্রিয় সরকার এই মুহূর্তে এবং সবচেয়ে মানে আমি যদি বলি গৃহীত সরকার, নট অনলি ইন ইন্ডিয়া বাট অলসো আউটসাইড ইন্ডিয়া, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতা কতটা ডেসিমেটেড সেটা যারা রাজনীতির খোঁজ রাখেন তারা জানেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের পরিণতিটা কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে সেটাই দেখার বিষয়। তবে এখানে বলে রাখা ভালো, দ্য কোয়েশ্চন ইজ ক্যান নরেন্দ্র মোদী গভর্নমেন্ট সার্ভাইভ? It is widely believed that, and on the basis of all other economic and political circumstances, it is almost most unlikely that Narendra Modi government can survive or will survive. অর্থাৎ নরেন্দ্র মোদী গভর্নমেন্ট কোনোভাবে আর সার্ভাইভ করতে পারবে না। তার চলে যাওয়াটা সময়ের ব্যাপার এবং চলে যেতেই হবে। কেননা গণহত্যাকারী এবং মানবতা বিরোধী অপরাধে যুক্ত কোনো রাষ্ট্রপ্রধানই ইজ্জত নিয়ে রাষ্ট্র ক্ষমতা থেকে যেতে পারেন নাই। গুজরাটের সেই গণহত্যা কথা আমরা নিশ্চয়ই বলে যাইনি, যার প্রত্যক্ষ নির্দেশে সেই গণহত্যা পরিচালিত হয়েছিল এবং এই 17 বছরে আপনার সব ধরনের মানুষের উপরে যে নির্যাতন হয়েছে ভারত জুড়ে, পার্টিকুলারলি মুসলিম সম্প্রদায়ের উপরে, খ্রিস্টান সম্প্রদায়ের উপরে, সেটা অবশ্যই এটার মানে ন্যাচারাল একটা বা নেচার উইল টেক দ্য রিভেঞ্জ। অ্যান্ড আই থিঙ্ক ইন্ডিয়া অ্যান্ড দ্য মোদি গভর্নমেন্ট অন কোর্স টু ফিল ইট। দ্যাটস হোয়াট ইট ইজ। লিডস এন্ড জেন্টলম্যান, ভালো থাকবেন। এবং ইতিমধ্যে বলে রাখি, নরেন্দ্র মোদী গভর্নমেন্টের পদত্যাগ নিয়ে আলোচনা শুরু হয়েছে এই মুহূর্তে। কেননা পারমাণবিক এই শক্তিধর রাষ্ট্র দেশের ভিতরে এই খেয়স রেখে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। কেননা তাদের অ্যাডভার্সারিজ এবং রাইভাল কান্ট্রি যারা আছেন, পাকিস্তান, চায়না, এখন বাংলাদেশের মতো দেশও আছে, এটা তাদের জন্য নিরাপদ নয় বলে মনে করেন সিকিউরিটি এক্সপার্ট যারা আছেন তারা। দ্যাটস হোয়াট ইট ইজ। ভালো থাকবেন, কথা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম।